হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, বোর্ডে আমরা লিখেছি ইতিহাসের উপাদান। বাঁ দিকে লিখেছি গতানুগতিক উপাদান, ডান দিকে লিখেছি নতুন উপাদান, তাই তো? গতানুগতিক উপাদান বলতে যে উপাদানগুলো আমরা বিগত বছরগুলো থেকে দেখে আসছি যে ইতিহাস চর্চার জন্য বা ইতিহাস পড়ার জন্য আমাদের এই উপাদানগুলির উপর নির্ভর করতে হয়। সেগুলি কী কী? মুদ্রা, শিলালিপি, সাহিত্য, বৈদেশিক বিবরণ, স্থাপত্য ভাস্কর্য, প্রস্তরচিত্র। দেখো, আমরা গত বছরে পড়েছি এইগুলোর উপরেই, গতানুগতিক যে উপাদান সেগুলোর উপরেই আলোচনা করার পর আমরা ইতিহাস সম্পর্কে পড়তে পেরেছি। ঠিক এবছর আমরা যখন ইতিহাসের বইটা খুললাম ক্লাস 10-এ, তখন দেখলাম যে এই আত্মকথা, স্মৃতিকথা, চিঠিপত্র, সাময়িকপত্র, সংবাদপত্র, সরকারি নথিপত্র, চিত্রকলা, ফটোগ্রাফি, ইন্টারনেট, এই সমস্ত জিনিসগুলো নতুন, তাই তো? নতুন বলতে কি এগুলো কি ছিল না? হ্যাঁ, এগুলো ছিলই। এগুলো নতুন করে আমাদের পাঠ্যাংশে যোগ হয়েছে। কেন যোগ হয়েছে? না, পরবর্তীকালে ওই ইতিহাসবিদেরা মনে করেছেন যে এই গ্রন্থ, এইগুলি আত্মকথা, চিঠিকথা, চিঠিপত্র, সাময়িকপত্র, সংবাদপত্র, এইগুলি আমাদের ইতিহাস চর্চায় বা ইতিহাস রচনার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করে। তাই এগুলি পরবর্তীকালে ইতিহাসের নতুন উপাদান হিসেবে গৃহীত হয়েছে। তো নতুন এই উপাদানগুলি হঠাৎ করে যোগ হলো কেন, বা হঠাৎ করে আমাদের ইতিহাস উপাদানের মধ্যে এলো কেন? দেখো, ঠিক প্রথম চ্যাপ্টারতে বা প্রথম অধ্যায়ে আছে কি আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য। আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য, তাহলে কি সময়টা আধুনিক বলে? দেখো, সময়টা আধুনিক থেকে তার চেয়েও বড় কথা হচ্ছে আধুনিক হচ্ছে যতটা না বেশি সময় বা যুগ, ততটা হচ্ছে এর বৈচিত্র্য। কেমন বৈচিত্র্য? আমরা এতদিন ধরে যে ইতিহাসটা পড়ে এসেছি, সেই ইতিহাসটাতে সাধারণত আমরা দেখেছি বিভিন্ন রাজাদের মধ্যে যুদ্ধ হতে, সন্ধি হতে, বিভিন্ন রাজাদের মধ্যে বিভিন্ন রাজ্য দখল করতে, এবং সেখানে কিছু কিছু জায়গায় সামাজিক ইতিহাস সম্পর্কে জেনেছি, ধর্মীয় জীবন সম্পর্কে জেনেছি, তবে খুব বিস্তারিত নয়। কিন্তু বর্তমানে আমাদের যে পাঠ্যাংশ বা বর্তমানে যে আমরা নতুনভাবে ইতিহাসটা পড়ছি, সেখানে আমাদের এই যে উপাদানগুলি আত্মকথা, চিঠিপত্র, সাময়িকপত্র, সংবাদপত্র, সরকারি নথিপত্র, ফটোগ্রাফি বা ইন্টারনেট, বর্তমান যুগের একটা অন্যতম প্রযুক্তির আবিষ্কার, সেটা ইন্টারনেট। তো এইগুলোকে কী হয়, এগুলো প্রতিনিয়ত কাজে লাগছে। কীভাবে কাজে লাগছে? দেখো, ইতিহাস, প্রাচীন ইতিহাসের সঙ্গে আধুনিক ইতিহাসের পার্থক্য এখানে যে এখানে ইতিহাসের বৈচিত্র্য আছে। বৈচিত্র্য বলতে অনেক নিত্য নতুন জিনিস এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। দেখো, এর আগে আমরা নতুন আলাদা করে কখনোই সামাজিক ইতিহাস পড়িনি, পরিবেশের ইতিহাস পড়িনি, দৃশ্যশিল্প অর্থাৎ ফটোগ্রাফি বা চিত্রকলার ইতিহাস পড়িনি, প্রযুক্তির ইতিহাস পড়িনি, বিজ্ঞানের ইতিহাস পড়িনি, কিন্তু বর্তমানে আমাদের সেটা পড়তে হবে। ঠিক এইখানে হচ্ছে পার্থক্য। কি গতানুগতিক আমরা যেগুলো পড়ে এসেছি, বিভিন্ন রাজার মধ্যে যুদ্ধ, সন্ধি, ক্ষমতা দখল, ক্ষমতার পরিবর্তন, এগুলো ঠিক আধুনিক ইতিহাস বলতে কি এগুলো বাদ যাবে না, বাদ যাবে না, এগুলোও থাকবে, তার সঙ্গে এগুলো যোগ হবে। ঠিক এই জায়গাটাতেই হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার পার্থক্য। গতানুগতিকতার সঙ্গে নতুন উপাদানের অন্তর্ভুক্তি হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার আধুনিক ইতিহাস চর্চার মধ্যে একটা পার্থক্য। আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য বলতে আমরা কি বুঝি? আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য বলতে আমাদের আগে বুঝতে হবে যেটা হচ্ছে আধুনিক। আধুনিক বলতে কি বোঝায়? আধুনিক মানে শুধুই কি সময়টুকু? এবং প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এইভাবে আমরা ভাগ করি। হ্যাঁ, অবশ্যই সময় তো আছেই, তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা মনে রাখতে হবে যে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যের মধ্যে যতটা না সময় আছে, যত বেশি না সময়কে গুরুত্ব দেওয়া হয়, তত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আধুনিক ইতিহাসের উপাদানগুলির উপরে, আধুনিক ইতিহাসের বিষয়বস্তুর উপরে। আধুনিক ইতিহাসে এমন কিছু নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলো প্রাচীনে ছিল না। ঠিক কেন এগুলো অন্তর্ভুক্ত করা হলো সেগুলো আমরা পরে বিস্তারিত জানবো। কিন্তু আধুনিক ইতিহাস চর্চা গতানুগতিক থেকে একটু আলাদা। কোন জায়গাটায় আলাদা? ঠিক এই যে উপাদানগুলি ছিল, গতানুগতিক উপাদান, নতুন উপাদান, এইগুলির মিক্সেশন, মানে এগুলি একত্রিত হয়ে বা অন্তর্ভুক্ত হয়ে মিলিত হয়ে নতুন যে
ইতিহাস চর্চা হচ্ছে সেটা হচ্ছে আধুনিক ইতিহাস চর্চা। এবার দেখো আধুনিক ইতিহাস চর্চার মধ্যে কোন 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 বিষয়গুলো অন্তর্ভুক্ত হলো, আমরা বইটা খুললে দেখতে পাবো সামাজিক ইতিহাস, সামাজিক ইতিহাস, পরিবেশের ইতিহাস, নারী ইতিহাস, শহর ও স্থানীয় ইতিহাস, তাছাড়াও কি আরো অনেকে আছে। তার মধ্যে হচ্ছে আরেকটা নতুন বিষয় হচ্ছে যেটা হচ্ছে নিম্নবর্গীয়দের ইতিহাস। দেখো আমরা প্রাচীনকালে সামাজিক ইতিহাস পড়েছি, কিন্তু সেটা তো বিস্তারিত নয়। কেমন পড়েছি? ঋগ্বৈদিক যুগে সমাজের মানুষের সমাজটা কেমন ছিল, মুঘল যুগে কেমন ছিল। কিন্তু এই বর্তমানে আমরা যে সামাজিক ইতিহাস পড়বো সেটা হচ্ছে আরো বিস্তারিত। ঠিক তেমনি পরিবেশের ইতিহাস, পরিবেশের ইতিহাসটা আমাদের কাছে একদমই নতুন। কেননা আমরা এর আগে কখনো পরিবেশের ইতিহাস সম্পর্কে এক কথায় বলতে গেলে পড়িনি বলতে কেন পরিবেশের ইতিহাসের অন্তর্ভুক্ত হওয়ার কারণ কি, বর্তমানে পরিবেশ বাঁচাও বিভিন্ন আন্দোলন হয়েছে। যেমন আমরা শুনেছি সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছে, তারপরে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছে, চিপকো আন্দোলন হয়েছে। তো সেই আন্দোলনগুলোকে নিয়ে এবং মানুষ সেখানকার প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো নিজেদের জীবন জীবিকা বাঁচানোর তাগিদে এবং পরিবেশকে রক্ষার জন্য যে আন্দোলনগুলো করেছিলেন, তো সেই আন্দোলনগুলোর অন্তর্ভুক্ত হয়েছে পরিবেশের ইতিহাসের মাধ্যমে। নারী ইতিহাস, এতদিন অবধি আমরা শুধুমাত্র ঋগ্বৈদিক যুগের কিছু মহিষী নারী সম্পর্কে জানতে পেরেছি। তারা প্রায় সকলে জানে, অবলা, প্রসাদ, জয়া, মৈত্রী। কিন্তু তার পরবর্তীকালে আমরা নারী ইতিহাস সম্পর্কে খুব কমই জেনেছি। কাদের কথা জানতে পারিনি? সাধারণত প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের মধ্যে যে ধরনের ইতিহাস বা যে ইতিহাসগুলো আমরা জানতে পারিনি সেগুলো হচ্ছে নারী ইতিহাসে যুক্ত হয়েছে। কিন্তু তারপরে শহর ও স্থানীয় ইতিহাস বলতে প্রত্যন্ত একটি অঞ্চল, জনপদ, যেমন আমাদের নদিয়া জেলা। ধরো নদিয়া জেলার ইতিহাস আমরা কেউ জানি না, কিন্তু তারপরে দেখা গেল একটা পুরানো বই আছে, সেটা হচ্ছে সম্পূর্ণ নদিয়া জেলার উপরে লিখিত। ঠিক আছে, আমরা এখন বই পাবো, সেটার নাম হচ্ছে নদিয়া কাহিনী, লেখক হচ্ছে কুমুদনাথ মল্লিক। তো এই যে স্থানীয় ইতিহাস আমরা জানতে পারছি এইগুলো বইগুলো থেকে। তো এই যে বিষয়গুলো সবটাই কিন্তু আমাদের এই ইতিহাস, নতুন ইতিহাস, আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যের মধ্যে বা আধুনিক ইতিহাসের মধ্যে আমাদের পড়তে হবে। তারপরে কি নিম্নবর্গীয়দের ইতিহাস। দেখো আমরা সবসময় দেখেছি বিভিন্ন রাজা বিভিন্ন দেশ দখল করেছে, রাজ্য দখল করেছে, ক্ষমতা দখল করেছে। তো রাজা কি একাই রাজার নিজস্ব একার ক্ষমতাতে কি সমস্ত দেশ বা রাজ্য বা বিভিন্ন জনপদগুলি দখল করেছিল? তা তো করেনি। তাহলে তাদের ক্ষমতায় নিশ্চয়ই সেনাবাহিনীর ক্ষমতায়। তো তাদের কথা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই খুঁজে পাই। তো সেই তাদের কথা নিয়ে বিভিন্ন যে ইতিহাসবিদরা আছেন বা লেখকরা আছেন, তারা নতুন করে একটা ভাবনা নিয়ে এসেছেন। সেটাকে বলা হচ্ছে নিম্নবর্গীয়দের ইতিহাস, বা ইংরেজিতে বলা হয় যেটাকে বলা হয় সাবঅল্টার্ন যে হিস্ট্রি, সেটা তো কি, সেটা হচ্ছে এতদিন অবধি তারা আমাদের ইতিহাসে, শুধুমাত্র ইতিহাস না, সমাজে ও ইতিহাসে এবং রাজনীতিতে সবসময় তাদের বঞ্চিত করে রাখা হয়েছিল। কিরকম বঞ্চিত করে রাখা ছিল? তাদের কথা নামমাত্র উল্লেখ করা হতো, সেনাবাহিনী এইটুকু বলে ছেড়ে দেওয়া হতো। কিন্তু এবার তাদের মধ্যেকার যে কথাগুলো, তাদের ইতিহাস, তাদের আভ্যন্তরীণ যে বিষয়গুলো ছিল, সেগুলো একদিন আমাদের সম্মুখেও তুলে ধরেনি।
তো পরবর্তীকালে এই নিম্নবর্গীয়দের ইতিহাসের মাধ্যমে সেই বিষয়গুলোকে আমাদের সামনে তুলে ধরা হবে এবং এটি অবশ্যই আমাদের নতুন যে আধুনিক যে ইতিহাস চর্চা, সেই আধুনিক ইতিহাস চর্চার একটি অন্যতম বিষয়। আধুনিক যে ইতিহাস চর্চা তার একটি অন্যতম বিষয় হলো নিম্নবর্গীয়দের ইতিহাস বা এই যে সামাজিক ইতিহাস, পরিবেশের ইতিহাস, নারীর ইতিহাস, শহর ও স্থানীয় ইতিহাস, এগুলো আমাদের সবথেকে করতে হবে। তো দেখো, এগুলি সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে পরের দিন যে ক্লাসটা নেব সেগুলো জানবো অল্প বিস্তর। তবে তোমাদের একটা কাজ করতে হবে, এগুলো একটু রিডিং করতে হবে, তাতে তোমরা একটু সুবিধা হবে। আমি যখন এগুলো ক্লাস ভিডিওগুলো দেবো তখন তোমরা শুনবে, তাহলে বিষয়টা আরও সহজ হয়ে যাবে এবং সহজেই বুঝতে পারবে। আর এখানে একটা জিনিস করতে হবে, এই অধ্যায়ে প্রত্যেকটা টপিকের উপরে দেখবে নিচে পড়বে প্রচুর সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিজে নিজে খাতায় উঠতে হবে। এবার সেইগুলো দেওয়ার পরে আমরা দেখছি পরবর্তীতে লকডাউন করার পরে স্কুল খুলুক, তখন বা সেটা গ্রুপেও দেওয়া যেতে পারে যে স্যার এই কোশ্চেনগুলোর উত্তর আমরা পাচ্ছি না, এটা কী কেমনভাবে লিখতে হবে বা কী লিখতে হবে, সেগুলো গ্রুপে সেন্ড করো, তাহলে সমাধানটা তাড়াতাড়ি হবে। তো এগুলোর উপরে পড়ে যাও, পরপর পড়ে যাও, আর পরপর উত্তরগুলো কোশ্চেনগুলো লিখে যাও। কোশ্চেন উত্তর যদি উত্তর দিয়ে দাও উত্তর লিখে ফেলবে, আর না হলে আমরা তো আছি, আমরা দেখে দেবো। তো ঠিক আছে, তাহলে আমরা পরের ক্লাসে কী শিখবো, পরের ক্লাসে কী করবো, এইগুলো সম্পর্কে আলাদাভাবে আরও বিস্তারিত জানবো। তাহলে সবাই ভালো থেকো।